শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সর্বস্তরের মানুষের ঢল। যারা ছিলেন তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপির। সংস্কারের দোহায়ে নির্বাচন বিলম্বে ক্ষতির শঙ্কা। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে 53 বছরে হয়নি কেন? প্রশ্ন রিজানা হাসানের। দলীয় নেতাদের কাছে চান সুস্পষ্ট জবাব। 53 বছরে লাগামহীন এই অভ্যাস, এটা আমি কয়দিনে নিয়ন্ত্রণে আনতে পারবো, এটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু কাজটা তো শুরু হলো। দেড় যুগ পর সিলেটে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন। ক্ষমতায় গেলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার আমিরের। 20 থেকে হঠাৎ আসামি 142 আছেন মাদ্রাসা ছাত্র থেকে ইমামও। জানেন না খোদ বাদী। চূড়ান্ত প্রতিবেদনের দোহাই দিচ্ছে পুলিশ। বরগুনা সোনাগাছিতে যেন বর্জ্যের স্তূপ। উদ্বোধনের 3 বছরেও চালু হয়নি শোধনাগার। ভোগান্তিতে স্থানীয়রা। দায় এড়ানোর চেষ্টা পৌর কর্তৃপক্ষের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সাথে আছি আমি সাইনা ইসলাম। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাতে এই মুহূর্তে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই মুহূর্তে কারা শ্রদ্ধা জানাচ্ছেন? সাইফুল, আমাদের বিস্তারিত জানাবেন। শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য কিন্তু উন্মুক্ত করে দেয়া হয়েছে শ্রদ্ধার জন্য, এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যারা শিক্ষার্থীরা রয়েছেন এবং শিক্ষক প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, শিক্ষকের পাশাপাশি বিভিন্ন হলের যে শিক্ষার্থীরা তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এবং সকাল 7টায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন প্রথম শ্রদ্ধা নিবেদন করেন এবং এর পরপরই শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার পরবর্তীতে উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিভিন্ন প্রশাসনিক যে বিভিন্ন সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। এবং শহীদ বুদ্ধিজীবী পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং এই শ্রদ্ধা নিবেদন শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন, এবং তিনি যেটি বলেছেন যে 1971 সালের যেই শহীদ বুদ্ধিজীবীরা যেই কারণে তাদের আত্মত্যাগ করেছেন, তাদের জীবন বিসর্জন দিয়েছেন, সেই ত্যাগের ধারাবাহিকতাই কিন্তু 2024 সালের যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থান ঘটেছে এমনটি কিন্তু তিনি দাবি করেছেন। এবং তিনি বলেছেন যে এই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো দেশকে গড়ার যেই সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগ যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, নস্যাৎ না করতে পারে কেউ, সেই বিষয়ে কিন্তু সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন যে করেই হোক এই দ্বিতীয় সুযোগ কাজে লাগাতে হবে। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যে মুখ্য সচিব তিনি শফিকুল ইসলাম, তিনি যেটি বলেছেন যে মুক্তিযুদ্ধে এই বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবীদের যেই আদর্শ, সেই আদর্শকে ধারণ করেই সামনে দেশ এগিয়ে চলবে, এবং তাদের আদর্শকে ধারণ করেই এই অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে এমনটি কিন্তু বলেছেন। তো এই মুহূর্তে সরকারের যে মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার
শ্রদ্ধা নিবেদনের পরেই কিন্তু ইতিমধ্যেই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে এই বুদ্ধিজীবী সমাধিস্থল, এবং এই মুহূর্তে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে তারা শ্রদ্ধা জানাচ্ছেন, এবং তাদের সাথেও আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি, এবং তারা যেটি বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ গড়ে তোলার কথা ছিল সেটি স্বাধীনতার 53 বছরেও সম্ভব হয়নি, এবং এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সামাজিক ন্যায়, বিচার, সমতা এবং মানবিক মূল্যবোধের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তোলার যেই চেষ্টা, সেই চেষ্টাটুকু সবাইকে ঐক্যবদ্ধভাবে করতে হবে, এমনটি কিন্তু সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি। এবং এই মুহূর্তে এই সমাধিস্থলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা শ্রদ্ধা জানাচ্ছেন, এবং এর পাশাপাশি কিন্তু রায়ের বাজার বধ্যভূমিতেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে তাদের শ্রদ্ধা জানাচ্ছেন, এবং প্রত্যেকেরই একটি বক্তব্য যে তারা যেটি চান যে একটি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি জনকল্যাণমূলক যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক, এমনটি কিন্তু প্রত্যাশা সাধারণ মানুষ করছেন। শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলের অন্য প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা, এবং আমরা জান্নাতুল মোহনার কাছে যাব এবং তার কাছে জানতে চাইব যে সেখানে যারা রয়েছেন তারা কি বলছেন। সাইফুল, আপনিও দেখছেন এবং আমিও ঠিক সেই একই স্থানে আছি, এবং আমি যতদূর দেখছি যে এখানে যতই বেলা গড়াচ্ছে ততই ছাত্র জনতা, এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পেশাজীবী দল, রাজনৈতিক দল এখানে এসে জড়ো হয়েছেন এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন। আমরা নানা জনের সাথে কথা বলেছি, এবং এই মুহূর্তে আপনাদের সাথে আমি কিছু ছাত্রদের সাথে কথা বলতে চাই যারা শিক্ষার্থী আছেন, তারা এসেছেন আজ। এবার আপনি জানেন যে এবারও 24-এর যে বছরটা তা একটু অন্যান্য বছরের চাইতে একটু ভিন্ন, এবং আপনি জানেন যে একটা গণহত্যা এবারও হয়েছে এবং একটা গণ অভ্যুত্থানও হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে এই শহীদ বুদ্ধিজীবী দিবসের যেই চেতনাটা তাকে আপনারা ধারণ করতে পারছেন কিনা, বা ভিন্ন কিছু দেখেছেন কিনা এবার? প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি 71-এর বীর শহীদদের, যাদের কল্যাণে আজকে আমাদের এই বাংলাদেশ এবং যাদের অবদানে আমরা 24-এর একটি গণ অভ্যুত্থান এবং বিপ্লব পেয়েছি। দেখেন, আজকে যে ছাত্রদের একটু স্বতঃস্ফূর্ত এখানে অংশগ্রহণ আমরা কিন্তু বিগত বছর এটা দেখতে পাইনি। আমি যদি আমার কথাই বলি, আমি প্রায় ঢাকা থেকে 5-6 বছর, কিন্তু আমি কখনো সেরকম অনুভব করিনি যে এখানে আমরা আসবো কিংবা শহীদদের সম্মান জানাবো। কারণ বিগত সময়ে ফ্যাসিস্ট এবং খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের দল তারা এই দিনটিকে তাদের দলীয়ভাবে ব্যবহার করত, ঠিক সে কারণেই ছাত্র জনতা ভাবে অংশগ্রহণ নিত না। কিন্তু আজকে আপনি যদি দেখে থাকেন তাহলে সবাই দিনটিকে ধারণ করে, জাতীয় দিবস সেটা ধারণ করে সবাই আজকে এখানে এসেছে। আমরা মনে করি যে 24-71-এর বাইরে নয়, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন 71 থাকবে, ততদিন এসব জাতীয় দিবস থাকবে, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীর বাংলাদেশ 24 এবং 71-এর চেতনার ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠা, এবং সেখানে বুদ্ধিজীবী সহ সকল শহীদরা 24 কিংবা 71-এ সমানভাবেই আমাদের সম্মান তারা দেশে পাবেন। আপনার কাছেও জানতে চাই যে এবারে ভিন্ন কি দেখছেন বা ভিন্ন কি মনে হচ্ছে? দেখেন, অন্যান্য বছরগুলোতে আমরা দেখতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ জোরপূর্বক ছাত্রদেরকে এই 7 সকালে ডেকে আনতো যে একটা প্রোগ্রাম আছে, করা লাগবে। কিন্তু এই বছরের চিত্র আমরা দেখতে পাবো পুরোপুরি ভিন্ন। ছাত্ররা নিজেদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই যে বুদ্ধিজীবীদের যে গণহত্যা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে এই 7 সকালে তারা জেগে এসেছে শুধুমাত্র সেই আকুতিতে যে আমাদের যে এই 14ই ডিসেম্বরের যে শহীদদের যে আমরা হারিয়েছি, সেভাবে আমরা তো জুলাইয়েও এভাবে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হারিয়েছি। সেই যে চেতনা, সেই যে একটা ভিতরে আকাঙ্ক্ষা সবাইকে শ্রদ্ধা প্রদর্শনের, সেই জায়গা থেকে সবাই আজকে জড়ো হয়েছে আজকে এই বুদ্ধিজীবী কবরস্থানে।
শুনছিলেন যে যারা সাধারণ শিক্ষার্থী আছে তো তারা বলছিলেন যে এই বিগত বছরগুলোর তুলনায় এবছরের শহীদ বুদ্ধিজীবী দিবস কতটা ভিন্ন এবং কেন ভিন্ন। তো এই ছিল আমার কাছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ মোহনা আপনাকে আপনার বিস্তারিত তথ্য জানানোর জন্য। আমাদেরকে বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন সাইফুল রিপন ও জানাতুল মোহনা। এদিকে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের পরিবার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা দেখছেন? যেমনটি বলছিলেন, আসলে আজকে 14 ডিসেম্বর নতুন যে সকাল, সে সকাল আমাদের জন্য যতটা মুক্ত, ঠিক 1971 সালের আজকের এই দিনটার সকাল অতটা মুক্ত ছিল না। সেদিন এই জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের যে মেধা দিয়ে এই দেশ আরো অনেক দূর এগিয়ে যেত, সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে নির্বিচারে হত্যা করে পাকিস্তানি হানাদাররা, সেই দিনটিকে স্মরণ করে আজকের এই জায়গায় এসে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণীর মানুষ এবং রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং ঠিক 8টার পরপরই আমরা দেখেছি এখানে শ্রদ্ধা জানাতে তারা কিন্তু এখানে এসছেন এবং এখানে ফুল দিয়ে তারা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি, এখানে দেখছি যে সকালের প্রথম প্রহরে কিন্তু যে বিভিন্ন স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোর যারা আছেন যে শিক্ষার্থীরা, তারা এসছেন শ্রদ্ধা জানাতে এবং একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখানে একে একে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং তারা এখনো পর্যন্ত আমরা দেখেছি এখানকার মোহাম্মদপুর যে থানা বিএনপি, ছাত্রদল এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে আসছেন। এবং আমরা এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখনো আসলে পুরোটা যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী এখনো যে শ্রদ্ধা জানাতের যে ভিড়, সে ভিড় কিন্তু এখনো আমরা লক্ষ্য করতে পারিনি। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো এখানে ভিড়গুলো আসলে লক্ষ্য করা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি, এখনো কিন্তু একে একে এখানে শ্রদ্ধা জানাতে আসছেন এবং অনেকেই কিন্তু এখানে যে এই দিনটিকে স্মরণ করে তারা এখানে শ্রদ্ধা জানাতে আসছেন। এবং শহীদ বুদ্ধিজীবী যারা আছেন তাদের আত্মত্যাগের বিনিময়ে যে অর্জিত আজকের এই স্বাধীনতার এই বিজয়, সেই বিজয়ের ঠিক আগ মুহূর্তে কিন্তু এই শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। আমরা কয়েকজনের কাছে একটু জানতে চাইবো, আসলে শহীদ বুদ্ধিজীবী যারা আছেন, যাদের আসলে ত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছি, তো তাদেরকে নিয়ে আপনার মন্তব্য কি থাকবে? সেক্ষেত্রে নতুন বাংলাদেশে প্রত্যাশা কি থাকবে? নতুন বাংলাদেশে আমার প্রত্যাশা, মুক্তিযুদ্ধের তারা এই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী করার জন্যেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, আমি সেই আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করছি আজকের এই দিনে। তাদের যে স্বপ্ন ছিল 53 বছরের স্বাধীনতার, আজকের দিনও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি বলে আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনায় দেশটি আবার নতুন করে এই প্রজন্মের নাগরিকরা হয়তো গড়ে তুলবে, এই আমি আশাবাদ করছি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এইভাবেই কিন্তু একে একে প্রত্যেকে কিন্তু তাদের মতবাদ ব্যক্ত করছেন এবং অন্য গত বছরের তুলনায় এবার যে ভিন্ন আঙ্গিক লক্ষ্য করা যাচ্ছে, আসলে যে শৃঙ্খল পরিবেশ যেমন লক্ষ্য করা যাচ্ছে, তেমনি অনুপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি গত কয়েক বছর এখানে যে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তাদের ছবি সম্বলিত তাদের জীবন কাহিনী, আত্মকাহিনী ছিল এবং সেই ক্ষেত্রে তাদের পেশা সহ ছিল। অবশ্যই এই বছর সেই জিনিসটি লক্ষ্য করা যায়নি এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, আর এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি এখানে আসবেন এবং শ্রদ্ধা জানাবেন, তারই পুরো প্রস্তুতি এখানে আমরা লক্ষ্য করতে পারছি। তো এই ছিল যে রায়ের বাজার বধ্যভূমি, সেখান থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ নিশাদ আপনাকে। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধের এই মুহূর্তের আনুষ্ঠানিকতা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীর রায়ের বাজারের বধ্যভূমি স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গণ অধিকার পরিষদ, জাতীয় জনমত পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতে অংশ নেন। আরও জানাচ্ছেন এন আই নাহিদ।
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র চিত্তে স্মরণ করেন নতুন প্রজন্ম। এখনকার প্রজন্মকে জানানোর জন্য আমাদের এই এত রাতে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যে আসা আমাদের পক্ষে ভোলা সম্ভব না, তো সেই স্মরণেই আমরা এসেছি এখানে। প্রজন্ম থেকে প্রজন্ম, যারা নতুন প্রজন্ম, আমাদের পরে যারা নেক্সট জেনারেশন যারা আসবে, সবাই অবশ্যই তাদেরকে স্মরণ করবে এবং শ্রদ্ধা জানাবে। দিবসটি উপলক্ষে রাত 12টা 1 মিনিটে রায়ের বাজার বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন করে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল। এ সময় গণ অধিকার পরিষদ, জাতীয় জনতা পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা যখন বুঝতে পারলো আমার দেশ তারা স্বাধীনতা থেকে ফিরিয়ে রাখতে পারবে না, সে অবস্থা থেকে তারা আমার দেশের বুদ্ধিজীবীকে মেরে আমাদেরকে জ্ঞান শূন্য করতে চেয়েছিল। আমাদের এই দেশটাকে যাতে পরবর্তীতে পরিচালনা করাতে তারা সহযোগিতা করতে না পারে, এই জন্য তারা এই কাজটা করছে। এদিকে সকাল 8:30 থেকে রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। 1971 সালের এ দিনে মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে 991 জন শিক্ষাবিদ, 13 জন সাংবাদিক, 49 জন চিকিৎসক, 42 জন আইনজীবী ও অন্যান্য পেশার 16 জনকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনে বিলম্ব হলে তা জনগণের ক্ষতির কারণ হবে বলে শঙ্কা প্রকাশ করেন দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সাইফুল রিপনের প্রতিবেদন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এই অঞ্চলে বুদ্ধিবৃত্তির যে জাগরণ আমরা দেখেছিলাম, সেই জাগরণ স্বাধীনতার পরে নিষ্প্রভ হয়ে গেছে। বিএনপি নীতি নির্ধারকরা অভিযোগ করেন, দেশকে মেধাহীন করতে 71-এর পরাজিত শক্তি নির্বিচারে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, আর পতিত ফ্যাসিস্টরা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই দেশের শিক্ষা ব্যবস্থা তো বটেই, এবং শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যে সমস্ত কর্মক্ষম শিক্ষিত জনগোষ্ঠীর সৃষ্টি হয়, তাদেরকেও শেষ করার মধ্য দিয়ে বাংলাদেশের ব্যুরোক্রেসি থেকে শুরু করে এটাকে একটা মেধাহীন জাতিতে পরিণত করার বিশাল একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই ফেসিবাদের শাসনামলে। তৎকালীন মেজর জিয়াউর রহমান যে প্রশ্নটি বারবার আমাদেরকে করতেন আলাপচারিতায়, পাকিস্তানিদেরকে তো তাড়ালাম, কিন্তু এখন আমাদেরকে আবার ভারতীয়দের সাথেও আবার একটা মুক্তিযুদ্ধ করতে হবে। সেদিন তার মনে যে সন্দেহ উকি দিয়েছিল, সেটি আজকে বাস্তবায়িত হওয়ার পথে। তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে মেতেছে। দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয়, তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পতিত স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেধাভিত্তিক যুদ্ধ করতে হবে। আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকেও তখন অ্যাক্টিভ হতে হবে, যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি। তারা যেন ফিরে আসতে না পারে, সেটা কিভাবে হবে? সেটা একদিকে যেমন একটা ঐক্য, অন্যদিকে আপনার মেধা দিয়ে আপনাকে জিততে হবে। যে কথাটা আমি আজকাল প্রায় বলছি, এই স্লোগান আর এই আপনার তালি, এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না। জিততে হলে আপনাকে সোশ্যাল মিডিয়া জিততে হবে। নিজেদের ক্ষতি হয় এমন কথা ও কাজ থেকে বিরত থাকতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ।
আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। বলেন, গণতন্ত্র শুধু কথার কথা নয়, লালন করতে হবে গণতন্ত্রের সংস্কৃতি, নিজেদের মধ্যে আনতে হবে পরমত সহিষ্ণুতা। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা সংস্কৃতিতে পরিণত করতে পারবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে 53 বছরে কেন হয়নি দলীয় নেতাদের কাছে এর সুস্পষ্ট জবাব চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার সকালে রাজধানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়ির চালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে সম্পর্কের আকাশে যে মেঘ এসেছিল, দুদেশের স্বার্থেই সেই মেঘ সরাতে হয়েছে। রাজনৈতিক দলগুলো ছাড়া যদি সংস্কার সম্ভব না হয়, গত 53 বছরে কেন হয়নি জানতে চেয়ে রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক দলগুলোকে সেই জবাব দিতে হবে। 53 বছরে লাগামহীন এই অভ্যাস, এটা আমি কয়দিনে নিয়ন্ত্রণে আনতে পারবো, এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু কাজটা তো শুরু হলো। একের পর এক প্রজন্মকে আমরা অস্থিরতা শিখাচ্ছি, অস্থির করছি আমাদের এই লাগামহীন আচরণের মাধ্যমে। এটা আমরা আর করবো না। আমি চেষ্টা করব এই মাসের মধ্যে শব্দ দূষণ বিধিমালাটা চূড়ান্ত করে গেজেট করে ফেলতে, এবং সেখানে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ক্ষমতা দেব। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে প্রতিবেশী দেশ ভারত সংখ্যালঘু কার্ড খেলতে চেয়েছিল, কিন্তু দেশের মানুষ তা ভেস্তে দিয়েছে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে সুদৃঢ় হয়েছে জাতীয় ঐক্য। শুক্রবার সকালে দীর্ঘ 1.5 যুগ পর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে সিলেট জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় জামায়াতে আমির বলেন, আওয়ামী লীগ মিথ্যা গল্প সাজিয়ে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশপ্রেমিক জনগণ ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র প্রতিহত করেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এতে মানুষ হত্যা করার পর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না সেই সিদ্ধান্ত দেশের মানুষ নেবে বলেও মন্তব্য করেন তিনি। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। মানুষ এখন ঘুমে নয়, সজাগ। আর এই জাতি বিশেষভাবে এখন সজাগ। তারা এই ইতিবাচক পরিবর্তনকে, অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড ঘটিয়েছে। তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা আনসার কাণ্ড ঘটিয়ে কু করতেছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। হত্যা চেষ্টায় সম্পৃক্ত না থেকেও মামলার আসামি ফেনীর মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষকরা শুধুমাত্র ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই নাকি এমন মামলায় জড়িয়েছেন মিথ্যা মামলাবাজরা। ভুতুড়ে এমন মিথ্যা মামলার উদ্বেগ জানিয়েছেন ফেনীর সাধারণ মানুষ। ফেনী প্রতিনিধি তোফায়েল আহমেদের অনুসন্ধান জানাচ্ছে MA আজিজ। 24 বিপ্লবে ফেনীর অটোরিকশা চালক আব্দুর রব আহত হন। অভ্যুত্থান পরবর্তীতে 18 নভেম্বর ফেনী মডেল থানায় 20 জনের নামে মামলা করে আহত আব্দুর রব। কিছুদিন পর সেই মামলায় আসামি হয়ে যায় 20 জন থেকে 142 জন। তাহলে কোথা থেকে এলো এত আসামি? বাকি 122 জনকে কেন, কোন উদ্দেশ্যে জড়ানো হলো মামলায়? এ ঘটনায় ক্ষুব্ধ মামলার বাদী নিজেই। যে আমি মামলা করছি 20 জনের নামে, তাহলে আমি 20 জনের নামে আমি দেখি যে এখন আমার মামলাতে 142 জন। তো আমি কইছিলাম সাথে 142 জন কেন ঢুকছে? আমার মামলাতে দেখি যে কিছু লোক নিরীহ ঢুকে গেছে, কিছু প্রবাসী ভাই ঢুকে গেছে, কিছু মাদ্রাসার প্রিন্সিপাল ঢুকে গেছে, কিছু অটো চালক, দিন মজুর,
মানে সাংবাদিক বাইরে অনেক আমার মামলাতে জড়াই গেছে। মিথ্যা মামলার মহাজালিয়াতির অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন স্থানীয় মসজিদের ইমামকে আসামি করে। মামলার ধাপ্পাবাজির এখানেই শেষ নয়, ছাড়েননি এলাকার মাদ্রাসা শিক্ষকদেরও। এই মাদ্রাসায় একে একে ২৭ জন ধর্মীয় শিক্ষককে হত্যা চেষ্টা মামলায় আসামি করেছেন মিথ্যা মামলাবাজরা। অথচ ২৪-এর বিপ্লবে হত্যা চেষ্টার সঙ্গে কোনোভাবেই জড়িত নন এই ইমাম শিক্ষকরা। জাতির কাছে আমার একটাই প্রশ্ন, আমি কেন প্রবাসে থাকার পরেও আমাকে কেন আসামি করা হলো, কেন আমাকে হয়রানি করতেছে, এবং কি আমাদের যে এলাকার সাথে ২৮ জন লোক দেওয়া হয়েছে নিরীহ লোক, এরা কোনো রাজনীতির সাথে জড়িত না। নির্দোষ যারা, শুধু আমার এলাকা না, যারা নির্দোষ তাদেরকে যেন আপনার এই মামলা থেকে খালাস দেওয়া হয়। যেই সমস্ত মানুষগুলা নিরীহ তাদেরকে যেন অতি দ্রুত এই সমস্ত মামলা হামলা থেকে, বিভিন্ন রকমের পেরেশানি থেকে তাদেরকে যেন মুক্ত করা হয়। তারা প্রকৃত অপরাধী, তারা সবাই পালিয়ে যাওয়াতে এই মামলা দিয়ে মানুষকে, সাধারণ মানুষকে হয়রানির একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি বিষয়টি নিয়ে মানববন্ধন করে প্রতিবাদও করেছে এলাকার মানুষ। দ্রুত সময়ে আমরা চাই যে ভুল কাউকে আসামি করা হলে তার দায় বাদীর উপর বর্তায় বলে জানিয়েছেন এ আইনজীবী। আমাদের বর্তমানে বিচার কার্য পরিচালনা করছেন ওনারা কিন্তু এই ব্যাপারে খুব অ্যালার্ট। ওনারা বলা হচ্ছে বারবার, যদি আপনি অন্যায়ভাবে কাউকে একটা মিথ্যা মামলা করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত প্রক্রিয়া আছে, সেই হিসাবে প্রক্রিয়া চলবে। অবশ্য চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সময় নিরীহ ব্যক্তিকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। চিকোকের নাম আসছে কিছু, যারা নিরপরাধ ব্যক্তি আসছে তাদের নাম আমরা অবশ্যই তদন্ত এখানে বেরিয়ে আসবে, আসলে তারা প্রকৃতপক্ষে অপরাধী না নিরপরাধ। যদি নিরপরাধ হয়ে থাকে তাদেরকে মামলা থেকে কিংবা পুলিশ রিপোর্ট থেকে আমরা তাদেরকে বাদ দেবো। ফেনী মডেল থানায় ৮টি হত্যা ও ১৮টি হামলার ঘটনায় মামলা হয়েছে। এসব মামলায় ২৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাদীরাই বলছে এদের অনেকেই ঘটনার সাথে সম্পৃক্ত নয়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। হিমেল হাওয়া ও কুয়াশায় উত্তরের জনপদে নেমে এসেছে স্থবিরতা। বিস্তারিত জানাতে লালমনিরহাট ও ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশা ও শাকিল আহমেদ। প্রথমে চলে যাচ্ছি লালমনিরহাটে। জামাল, জনজীবনে শীতের কি প্রভাব পড়েছে? লালমনিরহাটে অগ্রহায়ণের মাঝামাঝি সময় থেকে শীত আসলে পড়তে শুরু করেছে এবং সম্প্রতি এই শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং ঘন কুয়াশা থাকছে দুপুর পর্যন্ত। এবং এই ঘন কুয়াশা থাকায় কিন্তু সকালবেলা এই অঞ্চলের মানুষজনের যে কর্মক্ষেত্র সেখানে যেতে সমস্যা হচ্ছে। বিশেষ করে কষ্টে রয়েছেন যারা দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ রয়েছে তারা। এছাড়া কিন্তু এই হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে লালমনিরহাট সদর হাসপাতাল সহ প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত এবারের শীতে কিন্তু কোনো ধরনের সংগঠন এবং সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করতে আমরা দেখিনি। তবে আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছেন যে এবছর অন্যান্য বছরের তুলনায় শীত উত্তরাঞ্চলে বিশেষ করে লালমনিরহাটে জেঁকে বসতে শুরু করেছে সময়ের পূর্বেই। এই শীত আরো বাড়তে পারে এবং ঘন কুয়াশার মাত্রাও কিন্তু আগামীতে আরো বৃদ্ধি পেতে পারে সময়ের সাথে সাথে। এই অঞ্চলের মানুষজন যেটি বলছেন যে এই স্বাভাবিক সময়ের চেয়ে শীত অতি দ্রুতই আসার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষজন সকালে এবং সন্ধ্যায় বেশ কষ্টে দিনাতিপাত করছেন, হাত গুটিয়ে আসছে অতিরিক্ত শীতে। এই ছিল লালমনিরহাটের শীতের সর্বশেষ খবর। আমরা শীতের আরো খবর জানাতে এবারে যেতে চাই ঠাকুরগাঁয়ে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, জানাবেন যে শীতের তীব্রতা কেমন এবং শীতের প্রভাব আসলে সাধারণ মানুষের জীবনে কতটা পড়ছে। ধন্যবাদ জামাল। উত্তরের জেলা ঠাকুরগাঁও, এ জেলায় প্রতি বছরের মতো এবছরও শীতের তীব্রতা প্রকট আকার ধারণ করেছে। আমরা লক্ষ্য করেছি যে এ জেলায় বেশ কয়েকদিন ধরে সূর্যের দেখা মেলেনি, তবে আজ আমরা লক্ষ্য করেছি যে এখানে সকালবেলায় সূর্য দেখা আমরা লক্ষ্য করেছি। এবং ঠাকুরগাঁও জেলায় এবছর এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার পারদ কমেছে 10 ডিগ্রি পর্যন্ত এসেছে। আমি যদি আজকের তাপমাত্রার কথা বলি, যে আজকে এই জেলায় তাপমাত্রা হচ্ছে 11.26 ডিগ্রি সেলসিয়াস। আমরা লক্ষ্য করি এখানে খুব কষ্টে রয়েছেন এবং জেলা প্রশাসন থেকে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় তারা
যে কম অসহায় মানুষদের মাঝে। এভাবেই ঠাকুরগাঁয়ের যতদিন যাচ্ছে তত টাকা ধারণ করছে। আমরা একজন চালকের সঙ্গে একটু কথা বলবো, যদি একটু ছোট্ট করে বলেন যে কেমন ঠান্ডা লাগছে এবং আপনাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কিনা এই ঠান্ডার কারণে। 2 দিন ধরে তো প্রচুর ঠান্ডা, আমরা তো অটো গাড়ি চালাই, আমরা এই ঠান্ডা গাড়ি চালাইতে পারি না, তারপরে কোনো রকম করে চালাই, বাজার খরচ কোনো রকম করে খাই, তাই আজকে একটু কম বোঝা যাচ্ছে। তারপরে তো এর আগে তো আরো বেশি ঠান্ডা পড়বে, বোঝা যাচ্ছে যে এর আগে আরো বেশি ঠান্ডা পড়বে, তাই মানে ঠান্ডা চোখে গাড়ি চালাই যায় না, আমরা তো গাড়ি চালাই। যে যেমনটি জানছিলেন যে একজন চালকের সঙ্গে আমরা কথা বললাম, তিনিও জানাচ্ছিলেন যে ঠান্ডার প্রকোপ সম্পর্কে। তো আমাদের ঠাকুরগাঁও জেলা প্রশাসন জানিয়েছেন যে তারা ত্রাণ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে কিছু কম্বল পেয়েছেন এবং সেসব কম্বলগুলো অসহায় দরিদ্র মানুষদের মাঝে তারা বিতরণ করবেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে শীতের সর্বশেষ তথ্য। এখন আমরা ফিরে যাব স্টুডিওতে। ধন্যবাদ শাকিল আপনাকে। ঠাকুরগাঁও ও লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।